দর্শক, বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ট্রাইব্যুনালের বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আমরা চলে যাচ্ছি ট্রাইব্যুনালে। আমি শুধু একজন আইনজীবী নই, ইতিহাসের এক তরতাজা রক্তাক্ত অধ্যায়ের সশ্রদ্ধ ভাষ্যকার। 2024 সালের জুলাই আগস্টের নারকীয় বিভৎসতা বাংলাদেশ এবং বিশ্ব বিবেককে স্তব্ধ করে দিয়েছিল। ক্ষমতা আঁকড়ে থাকার উদগ্র বাসনা, রাষ্ট্রীয় ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে ব্যাপক ভিত্তিক এবং পদ্ধতিগতভাবে মানে প্রবলেম ইজ দ্যাট ইট ইজ নট ক্ষমতা আঁকড়ে থাকার উদগ্র বাসনা, রাষ্ট্রীয় ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে ব্যাপক ভিত্তিক এবং পদ্ধতিগতভাবে আক্রমণের মাধ্যমে সংগঠিত নিষ্ঠুর হত্যাযজ্ঞ ও সহিংসতা পরিণত করেছিল 56,000 বর্গমাইল। আমরা এই বিচার শুরু করছি জাতির ইতিহাসের সেই বেদনাদায়ক অধ্যায়ে সংগঠিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করতে, যেখানে নিরস্ত্র নিরীহ সাধারণ ভবিষ্যতের জন্য বৈষম্য এবং কোটা পদ্ধতি নামক কুপ্রথার অবসানের দাবিতে অহিংস এবং ন্যায়সঙ্গত আন্দোলনে অংশগ্রহণ করেছে। 24-এর এই আন্দোলন বৈষম্য বিরোধী ও সরকারের সাথে ভিন্নমত পোষণকারী অসংখ্য নিরীহ নিরস্ত্র ও সাধারণ মানুষ এই মামলার অভিযুক্ত আসামিগণ কর্তৃক নির্বিচার হত্যাকাণ্ড ও ভয়াবহ সহিংসতার শিকার। দিস ইজ মাই ওপেনিং স্পিচ। তাদের নেতৃত্ব এবং নিয়ন্ত্রণে থাকা রাষ্ট্রীয় বাহিনী এবং রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের সদস্যদের দ্বারা সংগঠিত হয় হত্যা, অঙ্গহানি, গ্রেফতার, নির্যাতন, গুম ও চিকিৎসা প্রদানে বাধা, মৃত এবং জীবিত মানুষকে একত্রে পুড়িয়ে দেওয়ার মতো ঘৃণ্য মানবতা বিরোধী অপরাধ। মাননীয় আদালত, 2024 সালের জুলাই বিপ্লব, যা মনসুন রেভলিউশন বা বর্ষা বিপ্লব নামে পরিচিত, সংঘটিত হয়েছিল 1.5 দশক ধরে চলমান হিসাবে। 2024 সালের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সময়ে আসামিগণের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বৈধ চ্যালেঞ্জ হিসাবে দেখা দেয়া তরুণদের অবিস্মরণীয় জাগরণ নির্মূল করার উদ্দেশ্যে আসামিগণ সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ওইসব মুক্তিকামী ছাত্র জনতাকে নির্মূল বা স্তব্ধ করে দেওয়ার উদ্দেশ্যে রাষ্ট্রের প্রশাসন যন্ত্র, পুলিশ, গোয়েন্দা সংস্থা, অন্যান্য বাহিনী সমূহ এবং সরকারি দলের রাজনৈতিক নেতৃত্ব ও তাদের অধীনস্থ সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী সমূহ এই পরিকল্পিত হত্যাকাণ্ড এবং নির্যাতনে অংশগ্রহণ করে। মাননীয় আদালত, এই বিচার বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নয়, বরং 2024 সালের জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ, আইসিসি এবং বাংলাদেশের 1973 সালের আন্তর্জাতিক সেগুলো হচ্ছে প্রত্যক্ষদর্শী ও জীবিত ভিকটিমদের সাক্ষ্য, অপরাধ সংঘটনের সময় ধারণকৃত ভিডিও ফুটেজ, ড্রোন এবং সিসিটিভি ফুটেজ, আসামিগণের মধ্যে টেলিফোন সংলাপের অডিও ক্লিপস, ডিজিটাল এভিডেন্স সমূহের ফরেনজিক রিপোর্ট, আসামিগণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্য, ছবি এবং ভিডিও, জাতীয় ইত্যাদি। মাননীয় আদালত, এই বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য একটি প্রতিজ্ঞা। আমরা প্রমাণ করতে চাই একটি সভ্য সমাজ যেখানে গণতন্ত্র এবং আইনের শাসন থাকবে, সেখানে গণহত্যা কিংবা মানবতা বিরোধী অপরাধ করা হবে না। বিচার থাকবে সেখানে কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারে না।
আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই বিপ্লবের সেই সব ভিকটিমদের যারা আর কোনোদিন তাদের পরিবারের কাছে ফিরে আসবে না। স্মরণ করছি তাদেরকেও যারা এই আন্দোলনের চোখ, হাত, পা কিংবা শরীরের অন্য কোনো অঙ্গ হারিয়েছেন। স্মরণ করছি সেই সব অকুতভয় মানুষদের যাদের অপরিসীম ত্যাগের কারণে এই রাষ্ট্র অন্ধকার সময় পেরিয়ে আলোকোজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছে। এই আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে যা ইতিহাসের এক অনন্য দলিল হয়ে থাকবে। আমরা চাই এই বিচার হোক নিরপেক্ষ, প্রমাণ নির্ভর এবং ন্যায় ভিত্তিক। আমরা চাই এই বিচার শুধু বাংলাদেশের সামাজিক জীবনে সৃষ্ট গভীর ক্ষত মুছে না দিক, বরং এটি হোক এক আত্মাভিমানী জাতির ঐতিহাসিক পুনর্জাগরণ। Much obliged, Your Lordship. This is the opening speech from the Chief Prosecutor. My Lord, we have submitted formal charge containing 135 pages, along with the other documents which contains 8,747 pages. এগুলোর মধ্যে ফর্মাল চার্জে আমরা মোট 5টি অভিযোগ এনেছি। সাক্ষীর সংখ্যা হচ্ছে 81 জন। তথ্যসূত্র মোট 5 খণ্ডে 2018 পৃষ্ঠা। জব্দ তালিকা এবং দালিলিক প্রমাণ মোট 8 খণ্ডে 4005 পৃষ্ঠা। শহীদদের তালিকা 10 খণ্ডে মোট 8747 পৃষ্ঠা। মোট 2724 পৃষ্ঠা। সর্বমোট ডকুমেন্টের পরিমাণ হচ্ছে 8747 পৃষ্ঠা। Your Lordships, এখন আমি ফর্মাল চার্জ উপস্থাপনের জন্য, ফর্মাল চার্জ যেহেতু অনেক বড়, 2000 আপনি ফর্মাল চার্জে একটা ইন্ডেক্স তৈরি করলে ভালো হয়। মানে এখানে আমরা যদিও হেডিং দিয়েছি এবং সেটা হেডলাইন আছে ফ্রিকোয়েন্টলি দিলেও অসুবিধা নাই। মালট You can submit an index. মালট উইল ডু মালট ফর্মাল চার্জের আমাদের এখানে আমাদের বিজ্ঞ প্রসিকিউটর বৃন্দ উপস্থিত আছেন। আমি ওনাদের নামগুলো একটু পড়ে দিচ্ছি। মালট, আমার সাথে আছেন বিজ্ঞ প্রসিকিউটর জনাব আব্দুস সোবহান তরফদার, বিজ্ঞ প্রসিকিউটর জনাব মিজানুল ইসলাম, বিজ্ঞ প্রসিকিউটর জনাব গাজী মনোয়ার হোসেন তামিম, বিজ্ঞ প্রসিকিউটর BM সুলতান মাহমুদ, বিজ্ঞ প্রসিকিউটর শহীদুল ইসলাম সর্দার, বিজ্ঞ প্রসিকিউটর ফারুক আহমদ, বিজ্ঞ প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান, বিজ্ঞ প্রসিকিউটর আব্দুল সাত্তার পালোয়ান, বিজ্ঞ প্রসিকিউটর মামুনুর রশিদ, বিজ্ঞ প্রসিকিউটর হাসানুল বান্না, বিজ্ঞ প্রসিকিউটর SM মইনুল করিম, বিজ্ঞ প্রসিকিউটর শাইখ মাহাদি, বিজ্ঞ প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ, বিজ্ঞ প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার, বিজ্ঞ প্রসিকিউটর SM তাসমিরুল ইসলাম এবং বিজ্ঞ প্রসিকিউটর তানভীর হাসান জোহা। মালট, আজকের এই আদালতের ঐতিহাসিক ক্ষণে আমাদের তদন্ত সংস্থার যিনি সমন্বয়ক জনাব আনসারউদ্দিন খান পাঠান, সহ সমন্বয়ক জনাব শহীদুল্লাহ চৌধুরী সহ আমাদের তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তারা যারা অক্লান্ত পরিশ্রম করে মামলাটাকে এই পর্যায়ে নিয়ে আসেন তারাও উপস্থিত আছেন। মালট, ফর্মাল চার্জ 135 পৃষ্ঠা। আমরা সমস্ত কিছু এই আদালতে এই মুহূর্তে পুরোটা উপস্থাপন সম্ভব নয় বলে আমরা উল্লেখযোগ্য অংশ আপনাদের সামনে প্রেস করব। প্রথমে কিছু অংশ আমাদের বিজ্ঞ প্রসিকিউটর মিজানুল ইসলাম সাহেব, সামান্য কিছু অংশ, আর সামান্য কিছু অংশ জনাব আব্দুস সোবহান তরফদার সাহেব, এবং শেষ দিকে যে বেসিক চার্জের অংশটুকু সেগুলো আমি নিজে প্লেস করবো। এই স্ট্রাইকিং অ্যাসপেক্টস, ইয়েস ম্যাডাম, that we will do. মানে শুরুতে প্রথম অংশটুকু উপস্থাপনের জন্য আমাদের মাননীয় প্রসিকিউটর মিজানুল ইসলাম সাহেবকে উপস্থাপন করার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করছি। মাছ মাননীয় আদালত, লার্নেড চিফ প্রসিকিউটর সাহেবের বক্তব্যের ধারাবাহিকতায় যেটা বলতে চাই, এই মামলা ট্রাইব্যুনালে প্লেস করলে ভালো। মাননীয় ট্রাইব্যুনাল শুরুতে মেলট বলেছি মেলট, এই ট্রাইব্যুনালের যে মামলাটার আজকে ফর্মাল চার্জ দাখিল করেছি, সেই ফর্মাল চার্জটা অভিযোগ দাখিল হয়েছিল, অর্থাৎ কমপ্লেন দাখিল হয়েছিল গত 14/8/24 তারিখে, যেটা 127 হিসাবে নিবন্ধিত হয়েছিল। এটা প্রথম তদন্তকারী কর্মকর্তা ছিলেন জনাব জাহানি আলম খান। পরবর্তীতে তার পরিবর্তন করে আরেকজন তদন্তকারী কর্মকর্তা জনাব আলমগীর হোসেন PPM সেবা নিযুক্ত হয়েছিলেন। এনাকে সার্বিক সহযোগিতা করেছিলেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা জনাব তানভীর হাসান জোহা।
তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা জনাব আলমগীর হোসেন 12/5/2000 জনাব আলমগীর 12/5/2025 তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করেন, যাতে এই 3 জনকে আসামি করা হয়েছে। তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই মামলার তদন্তে সংগৃহীত যে সমস্ত তথ্য উপাত্ত, পত্র পত্রিকা, তথ্য উপাত্তের মধ্যে ছিল পত্র পত্রিকা, ভিডিও, অডিও কল এবং আর অন্যান্য আনুষঙ্গিক বিভিন্ন প্রতিবেদন সংগ্রহ করে তিনি যে রিপোর্ট দিয়েছেন তার ভিত্তিতে আমরা এই ফরমাল চার্জ তৈরি করেছি জনাব আলমগীর সাহেবের সহায়তায়। সেইখানে আমরা মূল অভিযোগে যাওয়ার আগে আওয়ামী লীগের দুঃশাসন এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কিভাবে ফ্যাসিবাদী শাসনের নিজেদেরকে রূপান্তরিত করেছিল, কিভাবে দেশে একটা স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছিল, কিভাবে একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, তার কিছু ধারাবাহিক বর্ণনা মাননীয় ট্রাইব্যুনালে দেওয়া প্রয়োজনীয়তা অনুভব করছি। বাংলাদেশে ফ্যাসিবাদ এই আওয়ামী লীগ দুঃশাসনের ইতিহাস 24 বিপ্লবের পটভূমি যেভাবে সংগঠিত হয়েছিল তার মূল বর্ণনাটা আমরা দেখেছি, মূল অবস্থানটা দেখেছি। জুলাই বিপ্লব 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাসিবাদী এবং সর্বকাশী একনায়কতন্ত্রকে উৎখাত করা হয়েছিল। ছাত্র জনতার এই আন্দোলন দমনার্থে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অনুগত রাজনৈতিক মদতপুষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর ঘাতক সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের 14 দলীয় সশস্ত্র বাহিনী কর্তৃক সংগঠিত ব্যাপক মাত্রা পদ্ধতিগত আক্রমণ ও লক্ষ্যভিত্তিক নিপীড়ন যা আসামিদের জ্ঞাতসারে সংগঠিত হয়েছিল। এতে প্রায় 1.5 সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে, 25 সহস্রাধিক মানুষের আহত, অঙ্গহানি ও দৃষ্টিশক্তি কমছে। আওয়ামী এই যে কারণে এই সরকারকে উৎখাত করতে জনগণ উদ্বুদ্ধ হয়েছিল, জনগণ এই আন্দোলনকে সমর্থন দিয়েছিল। এই আলোচনার জন্য প্রথমে আমাদেরকে আওয়ামী লীগের প্রথম শাসন আমল এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে কিছু আলোচনা দরকার। সদ্য স্বাধীন দেশ একটা সম্ভাবনার দেশ হিসাবে, গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা এবং সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় জনতা এই দেশ স্বাধীন করলেও 1971 সালে স্বাধীন হলেও স্বাধীনতার পরপরই আওয়ামী লীগ সরকার তাদের জনগণকে প্রদত্ত প্রতিশ্রুতি লঙ্ঘন করে একনায়কতন্ত্র, স্বৈরাচার এবং নিপীড়ন ব্যবস্থা কায়েম করেছিল, যার প্রথম পদক্ষেপ ছিল রক্ষী বাহিনী গঠন। এই রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে দেশের মানুষকে অত্যাচার করা হয়েছিল, নিপীড়ন করা হয়েছিল, গুম করা হয়েছিল এবং শুধু তাই নয়, এই রক্ষী বাহিনীর কৃত অপরাধ যেন বিচারের আওতায় না আসে এই জন্য ওই আইনে একটা ধারা সংযোজন করা হয়েছিল, যাতে তাদের কৃত যে কোনো কর্মকাণ্ডের জন্য তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়। এরপরে আমরা